মহান মে দিবস আজ। মজুরি না বাড়ায় এখনো ভাগ্যের ভরসায় দিন কাটে শ্রমিকদের। ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি। বর্তমান বিশ্বে যুদ্ধের প্রস্তুতি না রাখা আত্মঘাতী। বিমান বাহিনীর মহড়ায় প্রধান উপদেষ্টা। সার্বভৌমত্ব রক্ষায় তৎপর থাকার নির্দেশ। রাখাইনে মানবিক করিডোর স্থাপনে দুই সরকারের সম্মতি চায় জাতিসংঘ। অন্তর্বর্তী সরকারের আইনি এখতিয়ার নেই বললেন কায়সার কামাল। এবং নিষেধাজ্ঞা শেষে মাছ ধরায় ব্যস্ত পদ্মা মেঘনা পাড়ের জেলেরা। দীর্ঘদিন পর উৎসবের আমেজ জেলেপাড়ায়। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি বুশরা জাহানিমা। এবার বিস্তারিত। শুরুতেই মহান মে দিবস প্রসঙ্গ। মহান মে দিবস আজ। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ৮ ঘন্টা শ্রমদিনের দাবিতে 1886 সালের মে মাসে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিক পুলিশ সংঘর্ষে 11 জন প্রাণ হারান। শ্রমজীবী মানুষের আন্দোলনের ওই অধ্যায়কে স্মরণ করে 1890 সাল থেকে প্রতি বছর 1 মে বিশ্বব্যাপী পালন হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। মহান মে দিবসের প্রেক্ষাপট জানাচ্ছেন কাজী শাহরিন। বহু বছর আগে অমানবিক পরিশ্রম করতে হতো শ্রমিকদের। প্রতিদিন গড়ে 10 ঘন্টা থেকে 12 ঘন্টা। বিপরীতে মজুরি মিলত নগণ্য। সে সময় শিকাগো ছিল যুক্তরাষ্ট্রের শিল্প কারখানা ও ইউনিয়ন সংগঠনগুলোর কেন্দ্র। তখন কারখানায় কোনো রকম বিশ্রাম ছাড়াই টানা কাজ করে যাওয়ার বিধান ছিল। 1886 সালে ব্রিটিশ সমাজ সংস্কারক রবার্ট ওয়েনের এক ধারণা থেকে দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে প্রতিবাদ কর্মসূচি শুরু করে যুক্তরাষ্ট্রের ট্রেড ইউনিয়নগুলো। রবার্ট ওয়েনের স্লোগানটি ছিল 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন এবং 8 ঘন্টা বিশ্রাম। স্লোগানটিকে অধিকার আদায়ের অস্ত্র হিসেবে ধারণ করে 1884 সালে শিকাগো শহরের একদল শ্রমিক আন্দোলন শুরু করেন। দাবি আদায় তারা সময় বেঁধে দেয় 1886 সালের 1 মে পর্যন্ত। কিন্তু কারখানা মালিকরা তা প্রত্যাখ্যান করলে 40,000 ক্ষুব্ধ শ্রমিক শিকাগো শহরের হে মার্কেট স্কোয়ারে আন্দোলন শুরু করেন। এতে কিছু নৈরাজ্যবাদী যোগ দিয়ে বিশৃঙ্খলা শুরু করলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে একজন মারা যায় ও অনেকে আহত হয়। প্রতিবাদে শ্রমিকরা 4 মে হে মার্কেট স্কোয়ারে সমাবেশ ডাকে। সেখানে অজ্ঞাত এক ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে। এতে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশৃঙ্খলা ও সংঘর্ষে 4 বিক্ষোভকারী ও 7 পুলিশ সদস্য নিহত এবং 67 কর্মকর্তা আহত হন। 1889 সালে ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসে অনুষ্ঠিত কংগ্রেসে 1890 সাল থেকে শিকাগো প্রতিবাদের বার্ষিকী আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে পালনের প্রস্তাব ওঠে। পরের বছর দ্বিতীয় কংগ্রেসে এ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় এবং স্বীকৃতি পায় মে দিবস। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শ্রমিকদের কম মজুরি দেওয়ার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় তৃতীয় স্থানে থাকা বাংলাদেশে অনেক ক্ষেত্রেই বাড়েনি পারিশ্রমিক। ফলে অবহেলিত ও বঞ্চিত শ্রমিকদের দিন কাটে ভাগ্যের ভরসায়। উৎপাদনশীলতা ও মূল্যস্ফীতির সঙ্গে কাজের ধরন বিবেচনায় ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানিয়েছেন শ্রমিকরা। শ্রমমূল্য নিয়ে আরিফ রহমানের ক্যামেরায় উষা ফেরদৌসের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনে শেষ কিস্তি আজ। রফিকুল ইসলাম বয়স 70-এর কোটায় রাজধানীর গাবতলীতে তুরাগ নদী তীরে ইট ও পাথর ভাঙার কাজ শুরু করেন 13 বছর বয়সে। 57 বছরে বদলেছে সময়, বদলেছে অনেক সরকার, কিন্তু ভাগ্য বদলায়নি রফিকুল ইসলামের। আগে তো ধরেন 60 পয়সা ভেড়া ভাঙছিলাম পাথর, আর 5 টাকা ভাঙছি অন্ত ধরেন 1 বস্তা ভাঙি 50 টাকা 60 টাকা। জিনিসের দাম কম আছে, জিনিসের দাম বেশি। রাজনীতি অর্থনীতি যখন পুঁজিবাদের করাল গ্রাসে পড়ে যায়, তখন এভাবেই শ্রমিক অধিকার উপেক্ষিত থাকে। মধ্যযুগে নির্মম দাস প্রথা বিলুপ্ত হলেও আধুনিক যুগে তা পরোক্ষভাবে রাষ্ট্র ও সমাজে জেগে আছে। আমরা এখানে কাজ করি 11 ঘন্টা 12 ঘন্টা, মজুরি পাই 900, 1000, 1100 এরকম পাই। আমাদের 12 ঘন্টা 5টায় ধরছি, আবার 6টায় ছাড়বো। 12 ঘন্টার পরে কাজ করার পরে 550 টাকা।
কাম করবে টাকা পাইবে, কাম নাই টাকা দিবেন। 40 মাসেরও বেশি সময় ধরে শ্রমিকের প্রকৃত মজুরি কমছে, খরচের সঙ্গে তাল মিলিয়ে বাড়েনি আয়। তাই দরিদ্র সীমার নিচে থাকা মানুষের সংখ্যাও বাড়ছে হু হু করে। কি করুম, আল্লাহ গরিব বানাইছে, এই কাজে করতে হয়, করার তো আর কিছু নাই। 8 ঘন্টা না, আমাদের 12 ঘন্টায় ডিউটি, 4টা দড়ি 5টা শাড়ি, 13 ঘন্টা কাম হয়। শ্রমিকদের কম মজুরি দেওয়ার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় তৃতীয় বাংলাদেশ। বেশি শ্রমে কম আয়, এ যেন এক চিরন্তন রীতি। অনেক ক্ষেত্রে বিগত 10 বছরে একবারও বাড়েনি মজুরি। এই যে যেই আছে এরকমই, মজুরি তো বাড়ে না। প্রোডাকশনের কাজ কোনো ছুটি নাই আমাদের, নিজেই চলতে পারিনি, 1000 টাকা দিয়ে বাবা মা কি দেবো। 21 শতাব্দীতে এসেও শ্রমিকদের সামাজিক মর্যাদা নিশ্চিত হয়নি। 1886 সালের 1 মে 8 ঘন্টা শ্রমের দাবিতে আন্দোলন করলেও এখনো শ্রমিকরা কাজ করেন দৈনিক 13 থেকে 15 ঘন্টা। দেশের টেকসই উন্নয়নের জন্য শ্রমিকদের জীবনমান উন্নয়নের কোনো বিকল্প নেই, কিন্তু বাস্তবতা হলো তারা 13 ঘন্টা কাজ করে মজুরি পান 600 থেকে 900 টাকা। তারা বুঝে নিতে পারেন না অধিকার কিংবা ন্যায্য মজুরি। তাই রাষ্ট্রের কাছে তাদের করুণ আকুতি, খেয়ে পড়ে বেঁচে থাকার। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। শ্রমিক দিবস উপলক্ষে র্যালির আয়োজন করা হয়েছে রাজধানীর মানিক মে এভিনিউতে। সেখানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা সাখাওয়াত হোসেন। শ্রমিক দিবস ঘিরে নিজেদের অধিকার ও ন্যায্যতা প্রতিষ্ঠার দাবি জানান তারা। এক্ষেত্রে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা। র্যালির খবর জানতে মানিক মে এভিনিউ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজা খান। রেজা, সেখানকার সবশেষ পরিস্থিতি কেমন, র্যালি কেমন যাচ্ছে জানাবেন। আমরা আছি এখন চায়না বাংলা ফ্রেন্ডশিপ কনভেনশন সেন্টারে, এটি আগারগাঁতে। আপনি ঠিকই বলেছেন, সকালে শ্রম দিবসের র্যালি শুরু হয়েছিল মানিক মিয়া এভিনিউ থেকে। সেখান থেকে র্যালিটি হয়ে এই কনভেনশন সেন্টারে কিন্তু শ্রমিক সমাবেশ রয়েছে। এই সমাবেশের উদ্দেশ্যে শ্রমিকরা এখন এখানে জড়ো হয়েছেন। আপনারা জানেন যে 1886 সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেট থেকে যে 8 ঘন্টা কাজের সময় নির্ধারণের দাবিতে যে ম্যাসাকার হয়েছিল, সেই ম্যাসাকারের শহীদদের স্মরণে কিন্তু সারা বিশ্বে যুগ যুগ ধরে পালিত হচ্ছে এই মহান মে দিবস। কিন্তু আমরা এই প্রেক্ষাপটে সারা বিশ্বের কথা বাদ দিলে বাংলাদেশের কথাই যদি চিন্তা করি, এখানে কিন্তু এখনও সেই সর্বক্ষেত্রে 8 ঘন্টা কাজের যে দাবি, সেটা কিন্তু বাস্তবায়িত হয়নি। জাতীয় ন্যূনতম জাতীয় মজুরি কমিশন, যেটা 2600 টাকা দাবি ছিল শ্রমিকদের ন্যূনতম মজুরি, সেটা কিন্তু করা হয়নি এখনও। সেটি 1200 টাকা, 12,500 টাকায় নির্ধারিত আছে। এবং এই বিষয়গুলো কিন্তু শ্রমিকদের একটি অন্যতম দাবি। এবং আমরা জানি যে শ্রমিকরা বলছে যে একই দেশে আসলে 2 ধরনের শ্রম আইন রয়েছে, এবং সেই আইনটি হচ্ছে যে ইপিজেডের শ্রমিকদের জন্য এক ধরনের আইন এবং জেনারেল শ্রমিকদের জন্য একই আইন। এই বিষয়গুলো নিয়ে আসলে তারা উদ্বিগ্ন। এবং নারীদের ক্ষেত্রে যে বৈষম্য রয়েছে, নারীরা এখনও কিন্তু পুরুষের সমান কাজ করে, কিন্তু তারা অর্ধেক মজুরি পায়। এবং এই বিষয়গুলো সহ তাদের মাতৃত্বকালীন যে ছুটির বৈষম্য রয়েছে, সেই মাতৃত্বকালীন ছুটির ভেতরে দেখা যাচ্ছে যে সরকারি ছুটি পায় 6 মাস, বেসরকারি পায় 4 মাস। এদিকে আবার আউটসোর্সিং যে কর্মীরা আছে তারা 1.5 মাস ছুটি উপভোগ করে। এই বৈষম্যগুলো দূর করার দাবি রয়েছে শ্রমিকদের। এবং এই দাবিগুলো যাতে দ্রুত বাস্তবায়িত হয়, সেই উদ্দেশ্যে কিন্তু সরকার যা একটি সংস্কার কমিশন করেছে। সেই সংস্কার কমিশন 406 পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে, এবং সেগুলো দ্রুত বাস্তবায়িত হবে এমনটা প্রত্যাশা করছেন এই শ্রমিক সম্প্রদায়। এই ছিল সবশেষ আপডেট। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার চলে যাব সরাসরি রাজশাহীতে। শ্যামল, রাজশাহীতে শ্রম দিবস উপলক্ষে কি কি আয়োজন রয়েছে দিনব্যাপী জানাবেন। শহরে যে একটি শ্রমিক আন্দোলন হচ্ছে, সেই শ্রমিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেই সময় 11 জনকে গুলি করে হত্যা করার প্রতিবাদে 1990 সালে আসলে মে দিবস যেটা আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে, সেই মে দিবস পালনের উদ্দেশ্যে সারা দেশের মতো সারা বাংলাদেশ বা সারা পৃথিবীর মতো
বাংলাদেশের এই যে বিভাগের শহর আছে সেখানেও কিন্তু আসলে মে দিবস পালিত হচ্ছে। আমি আপনাকে একটু দেখাতে চাই যে আজকে আমরা যেটা দেখেছি যে সকাল থেকে যে শ্রমিক কল্যাণ ফেডারেশন, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের একটা অঙ্গ সংগঠন, সে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পরিপ্রেক্ষিতে এইখানে আজকের এই শ্রমিক দিবসে তারা বিভিন্ন কর্মসূচি পালন করছেন। আমরা দেখেছি তাদের যে সমস্ত শাখা অন্যান্য সংগঠনগুলো আছে, যেমন আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহী মহানগরের মতিয়া থানা, সেখানে রিক্সা শ্রমিক, ভ্যান, পাশাপাশি আছে ইমারত শ্রমিক। এই সমস্ত শ্রমিকরা মিলে রাজশাহীতে মোট 13টি পয়েন্টে আসলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আওতাধীন এই আজকে কর্মসূচি পালন হচ্ছে। দিনের শুরুতেই তারা র্যালি এবং অন্যান্য যে সমস্ত কর্মসূচি সারাদিন ব্যাপী তারা এটা পালন করবেন। এবং আমাদেরকে যেটা জানিয়েছেন যে আজকের যে তাদের দাবি, যে মালিক এবং শ্রমিক কিংবা শ্রমিকদের যে মূল দাবি যে 8 ঘন্টা, সেই 8 ঘন্টার জায়গাতে কিন্তু এখনো বিভিন্ন জায়গায় এই 8 ঘন্টার কর্মসূচির তারা বাস্তবায়ন করেন না। তারা অনেক সময় দেখা যায় যে 10 ঘন্টা কিংবা 12 ঘন্টা ঠিকই কাজ করে নিচ্ছেন, কিন্তু পরবর্তীতে যে বেতন বা বেতনের যে কাঠামো বা ভাতার যে কাঠামো সেটা কিন্তু সে 8 ঘন্টাতে রেখে গেছে। তো তাদের দাবি যে এই মুহূর্তে 5 আগস্টের পরে, অর্থাৎ জুলাই অভ্যুত্থানের পরে মূলত তারা যে দাবিটা চাচ্ছেন যে বিগত সরকারের সমস্ত বৈষম্য উপেক্ষা করে শ্রমিকদের সঠিক বেতন এবং শ্রম যে ঘন্টা সেটা নির্ধারণ করা হবে, এই দাবিতে তারা কিন্তু আজকে এই কর্মসূচি পালন করছে। তো ইমা, রাজশাহী থেকে এই ছিল আমার কাছে শ্রমিক দিবস বা মে দিবসের সর্বশেষ। শ্যামল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মৌলভীবাজার জেলায় 92টি চা বাগানে প্রায় 70,000 নিয়মিত চা শ্রমিক কাজ করেন, যাদের সিংহভাগই নারী। এসব শ্রমিকরা চা বাগানের অভ্যন্তরে ও বাইরে হাড় ভাঙা পরিশ্রম করলেও পাচ্ছে না ন্যায্য মজুরি। বিগত কয়েক বছর আন্দোলন সংগ্রাম করে 120 টাকা দৈনিক মজুরি থেকে বেড়ে হয়েছে মাত্র 170 টাকা। বিকাশ দাসের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। মৌলভীবাজারে 4.5 লাখেরও অধিক শ্রমিকের বসবাস, যাদের অধিকাংশই নারী শ্রমিক। প্রতি বছর মে দিবস আসে আবার চলে যায়, কিন্তু তাদের জীবনযাত্রার কোনো বদল আজও হয়নি। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে চা পাতা তুললেও সেই তুলনায় জোটে না পারিশ্রমিক। মৌলভীবাজারের 92টি চা বাগানে নারী পুরুষ মিলে নিয়মিত শ্রমিক আছে প্রায় 70,000। নারী শ্রমিকরা দৈনিক যে টাকা মজুরি পান তা দিয়ে চলে না সংসার। তার মধ্যে পুরুষ শ্রমিকদের অধিকাংশই বেকার থাকে। আর পিটিয়া কাজ করি, বাকি এখনো তো আমরা ভূমি আমরা হইল না। তবে মনে অনেক দাম, কিন্তু আমার মজুরি 170 টাকা, এই জন্য আমাদের কিছুই হচ্ছে না। 3-4টা লড়কা বাচ্চা পড়ালেখা শিখাচ্ছি, তারপরে খাবার দিব কোথালে, ব্যাগ দিব কোথালে, খাতা দিব কোথালে, কলম দিব কোথালে, লড়কারা কাঁদে কাঁদে গড়ে যাচ্ছে। আমরা কিভাবে চলবো আর কিভাবে খাইব? অকশনে চায়ের দাম বৃদ্ধি না পাওয়াতে ক্ষতিগ্রস্ত বাগান মালিক, যে কারণে অনেক মালিক শ্রমিকদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন। চা বাগানের মালিকরা অকশনে উপযুক্ত দাম পাচ্ছেন না, যার ফলে অনেক বাগান কষ্ট প্রোডাকশনের নিচে দাম চা বিক্রি করতে হচ্ছে, যার ফলে অনেকে শ্রমিকদের বেতন দিতে পারতেছেন না। চা শ্রমিকদের মজুরির বিষয়ে কথা বলতে নারাজ জেলা শ্রম অধিদপ্তরের উপপরিচালক। চা শ্রমিকদের এটা নিয়ে কিছু বলার দরকার নাই। হ্যাঁ, তারপর না এখন যে চা শ্রমিকদের যে স্পেসিফিক সমস্যা, ওটা নিয়ে তো আমরা কাজ করতেছি। মালিক শ্রমিক মিলিত হয়ে কাজটা আগাবে, বাট কি কি প্ল্যান করবে এটা তো এখন আমার জানা নেই, তাহলে আমি কি বলবো। সবুজ চা পাতার সঙ্গে নারীর সম্পর্ক আজকের নয়, 200 বছরের ইতিহাস। নারীর ঘামের শ্রমেই চা শিল্প সুপ্রতিষ্ঠিত, তবুও আজও অধিকার বঞ্চিত চা শিল্পের নারী শ্রমিকরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার অন্যান্য প্রসঙ্গ। বর্তমানে এমন এক বিশ্বে বাস করতে হচ্ছে সেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখা আত্মঘাতী, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, যুদ্ধ কখনোই কাম্য হতে পারে না। বুধবার বিমান বাহিনীর বার্ষিক মহড়ায় দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশও দেন তিনি। পরে অন্য এক অনুষ্ঠানে 2024 সালের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আবাসন প্রকল্পের চাবি হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা। যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে, ওটা উল্টো খবর। সাধারণত যে টাকা দেওয়া হয় তার থেকে দ্বিগুণ আবার চাওয়া হয়। এটা যা দেওয়া হয়েছিল তার অর্ধেক ব্যবহার হয়েছে, এই অর্ধেক টাকাতেই 300 ঘর তৈরি হয়েছে। এটা একটা আনন্দের খবর।
বাংলাদেশ ও মিয়ানমারের সরকার একমত হলে রাখাইনে খাদ্য সহায়তা পাঠাতে করিডর চালু করতে পারে জাতিসংঘ, এমনটা জানিয়েছেন ঢাকার সংস্থাটির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, রাখাইনে মানবিক পরিস্থিতির অবনতি নিয়ে জাতিসংঘ উদ্বিগ্ন। তিনি এও বলেন, বাংলাদেশ থেকে মিয়ানমার সীমান্ত পেরিয়ে যে কোনো মানবিক সহায়তা পাঠাতে প্রথমে দুই সরকারের সম্মতি প্রয়োজন, সেখানে জাতিসংঘ সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। রাখাইনে মানবিক করিডর দেওয়ার আইনগত এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এক্ষেত্রে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দেন তিনি। বুধবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের এই কথা বলেন কায়সার কামাল। করিডোর নিয়ে আমি একটু প্রেক্ষাপটটা বর্ণনা করি। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার কিন্তু জনগণ দ্বারা নির্বাচিত না, জনগণের কাছে অ্যাকাউন্টেবল না, পার্লামেন্টের কাছে অ্যাকাউন্টেবল না, যে কারণে ওনারা রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে। জাটকা রক্ষায় 2 মাসের মাছ ধরা নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর পদ্মা মেঘনা নদীতে মধ্যরাত থেকে ইলিশ আহরণে নদীতে নেমেছে জেলেরা। দীর্ঘদিন বিরতি শেষে আবারও নদীতে ইলিশ সহ সকল প্রকার মাছ ধরতে জাল ফেলা শুরু করেছে তারা। তাতে ব্যস্ততা বেড়েছে জেলেদের। এ নিয়ে আনন্দ উৎসবের কমতি নেই জেলেপাড়ায়। এ বিষয়ে আরও জানাতে চাঁদপুর হরিণা ফেরিঘাট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ ফাহাদ। 2 মাসের নিষেধাজ্ঞার পর আজ থেকে শুরু হলো মাছ শিকার। জেলেদের প্রস্তুতি কেমন এবং এ বিষয়ে তারা কি বলছেন জানাবেন। নিষেধাজ্ঞা, যে নদীতে জাল ফেলা নিষেধাজ্ঞা ছিল, তার 2 মাস পরেই গত মধ্যরাত থেকে 1 মে থেকে মূলত জেলেরা আনন্দ উল্লাসের দীর্ঘ অলস সময় পারে নদীতে গিয়েছেন বিভিন্ন জাল ও বিভিন্ন নিয়ে মাছ ধরার সরঞ্জাম নিয়ে। আমি যদি আপনাকে বলে রাখতে চাই যে এই সময়টাতে জেলেরা যদিও আশানুরূপ যে পরিমাণ মাছের দেখা পাওয়ার কথা ছিল দীর্ঘ 2 মাস পরে পাওয়ার কথা ছিল, কিন্তু এই পর্যন্ত যে কয়টা জেলের নৌকা মূলত ঘাটে এসেছে তেমন আশানুরূপ কিন্তু ইলিশ পাওয়া যাচ্ছে না বলে আমাদেরকে জেলেরা জানিয়েছেন। এখানে আমি এই মুহূর্তে আছি হরিণা ফেরিঘাটের যে আড়তটিতে। এখানে বলতে গেলে দেখা যাচ্ছে যে মোহনা টেলিভিশনের পর্দায় যে এখানে শুনছেন বেশিরভাগ নীরবতাই চলতেছে। তবে আমাদের যেটুকু জেলে ভাইরা জানিয়েছেন যে ঝাটকা রক্ষা অভিযানের মূলত এই দিন ফের হলো মূলত এই সময়টাতে যে পরিমাণ ইলিশের কথা ছিল ওই পরিমাণ ইলিশ পাওয়া যাচ্ছে না। তবে এছাড়া অন্যান্য যে মাছগুলো আছে মূলত বেশিরভাগই ওই মাছগুলো পাওয়া যাচ্ছে বলে আমাদের জেলেরা জানিয়েছেন। তবে এই বিষয়ে আমাদেরকে যে মৎস্য কর্মকর্তা যে জানিয়েছেন যে অভিযানের মাত্র শেষ, আজ মাত্র প্রথম দিন, হয়তো আর 2-1 দিন গেলেই হয়তো মাছের আরো ভালোভাবে দেখা পাবে বলে জানিয়েছেন আমাদের মৎস্য কর্মকর্তা। এ ছিল আমার কাছে চাঁদপুরের জেলেপাড়া থেকে সর্বশেষ। ফাহাদ, আপনাকে ধন্যবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ের প্রতিনিধিদের তথ্য ভিডিও নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জে জুলাই আগস্টের গণ উদ্ভুত্থানে জেলার 212 আহত ও 4 শহীদ পরিবারকে আর্থিক অনুদান চেক প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলতি বছরে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এই অভিযান উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী তাহমিনা শারমিন। 25 মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান জেলা তথ্য অফিসের উদ্যোগে এই আয়োজন করা হয়। লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলার দইখাওয়া বাজারে প্রধান শিক্ষকের চাঁদার দাবির প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই সময় স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসীরা অংশ নেন। সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা ও আম ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা আয়োজন করা হয়। গাইবান্ধা সাগাঠায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সক্ষমতার বৃদ্ধির লক্ষ্যে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও দুর্যোগ ব্যবস্থাপনার শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত 3 পরিবারের মাঝে নগদ অর্থ ঢেউটিন প্রদান করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।
লাগতেছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। অবৈধ ইজিবাইকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যানজটে নাকাল খুলনা শহর। এদের নিয়ন্ত্রণে খুলনা সিটি কর্পোরেশন কিউআর কোড সম্বলিত ডিজিটাল নেমপ্লেট ও আইডি চালু করেছে। এর ফলে মহানগরীর পরিবহন ব্যবস্থায় সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে বলে প্রত্যাশা তাদের। শহীদুল হাসানের তথ্যচিত্রে টেক্সট রিপোর্ট। খুলনা সিটি কর্পোরেশনে নগর জুড়ে চোখে পড়বে ইজি বাইকের ছড়াছড়ি, তবে বেশিরভাগই অবৈধ এসব ইজি বাইকের কারণে অসহনীয় ট্রাফিক জ্যাম ও প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন নগরবাসী। অবৈধ ইজি বাইক চলাচল বন্ধে খুলনা সিটি কর্পোরেশন সম্প্রতি চালু করেছে আধুনিক নেমপ্লেট ও আইডি সম্বলিত নতুন ডিজিটাল সিস্টেম, যার মাধ্যমে বৈধ এবং অবৈধ ইজি বাইকের সুনির্দিষ্ট পরিচয়, লাইসেন্স নিশ্চিতকরণ সহ তাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। যত গাড়ির লাইসেন্স দিয়েছে তাছাড়া আরো ডবল গাড়ি চলে, এর জন্য প্রশাসনের দায়িত্ব পালন করবে এবং সিটি কর্পোরেশন একটু মাঝে দেখবে। সিটি কর্পোরেশন আমাদের যেটা দিয়েছে, যে কয়টা লাইসেন্স এই কয়টা গাড়ি থাকুক, এতে আমরা খুশি। তবে উদ্যোগে অবৈধ ইজি বাইক নিয়ন্ত্রণ সম্ভব কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে নগরবাসী। কিউআর কোড দিয়ে তারা যদি নিয়মভাবে করে তাহলে তো সেটা ভালো হয়। অবৈধ যে অটোগুলো আছে সেইগুলো আর কি যাতে রিমুভের প্রপার ব্যবস্থা করে, তবে তার সেটা একটা প্রপার ওয়েতে থাকবে। প্রায় সবারই লাইসেন্স নবায়ন করা হয়েছে, বাকিগুলো নবায়নের কাজ চলমান আছে। ধার্যকৃত লাইসেন্স হচ্ছে ৭,৮৯৬টা, এর ভিতরে এবছর নবায়ন হয়েছে ৭,২০০, বাকিটা চলমান আছে। এই উদ্যোগ ফলপ্রসূ করতে সিটি কর্পোরেশন, পুলিশ ও নাগরিক প্রতিনিধিদের সমন্বয়ে কাজ করতে হবে। ট্রাফিক পুলিশের সঙ্গে সিটি কর্পোরেশনের যদি সমন্বিত পরিকল্পিতভাবে সমন্বিতভাবে যদি কার্যক্রমগুলো না হয়, তাহলে এই কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন হবে না। ডিজিটাল নেমপ্লেটের মাধ্যমে পুলিশ এবং সিটি কর্পোরেশন সহজেই শনাক্ত করতে পারবে কোনটি অবৈধ এবং কোনটি বৈধ। এই কিউআর সিস্টেমের মাধ্যমে এখন একটা মোবাইল অ্যাপসের মাধ্যমেই মানে ওই পুলিশ এবং আমাদের যে কর্মচারীরা আছে যারা এর সঙ্গে ইনভলভ, তারা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবে যে এই জিনিসটা বৈধ না অবৈধ। সিটি কর্পোরেশনের এই উদ্যোগে পরিবহন ব্যবস্থাপনায় খুলনা একটি নিরাপদ এবং উন্নত শহর হিসেবে গড়ে উঠবে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। বুশরাত জাহান, মোহনা সংবাদ। এবার দেশের বাইরের খবর। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। এতে উপত্যকাটিতে প্রাণহানি দাঁড়িয়েছে ৫২,৪০০ জনে। এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কের ড্রুজ অঞ্চলে বন্দুকধারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে বেসামরিক মানুষ ও নিরাপত্তা বাহিনীর সদস্য আছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে রয়টার্স। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথমেই আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, আশু বাস্তবায়নযোগ্য সব সুপারিশে একমত নয় ইসি। বসুন্ধরা পরিবারের ২২ কোম্পানির শেয়ার ও ব্যাংক হিসাব অবরুদ্ধ। সমকাল, সরকার জাপানের সঙ্গে বিগ বি প্রকল্প নিয়ে এগোচ্ছে, ভারতের আকাশে পাকিস্তানের জন্য বন্ধ। যুগান্তর, সস্তা শ্রমের ৩ খাতই অর্থনীতির মেরুদণ্ড। ৩৬ ঘন্টার মধ্যে হামলা করতে পারে দিল্লি, বলল ইসলামাবাদ। ভারতীয় বিমানকে ধাওয়া। দৈনিক ইত্তেফাক, দিবস আসে দিবস যায়, শ্রমিকের দুঃখ বঞ্চনা যায় না। রাজপথে ও সচিবালয়ে বিক্ষোভ করলে তদন্ত ছাড়াই চাকরি যাবে। বাংলাদেশ প্রতিদিন, শ্রমিক স্বার্থে কিছুই হয়নি, ইসলামী দলগুলো এক মঞ্চে, নারী সংস্কার কমিশন প্রত্যাখ্যান। দ্য ডেইলি স্টার, 22 সেক্টরস স্টিল পে ওয়েজেস বিলো পভার্টি লাইন। বসুন্ধরা চেয়ার ফ্যামিলি ফ্রিজ 70 ব্যাংক অ্যাকাউন্ট শেয়ারস ইন 22 কোম্পানিজ। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মহান মে দিবস আজ, মজুরি না বাড়ায় এখনও ভাগ্যের ভরসায় দিন কাটে শ্রমিকদের, ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি।
বর্তমান বিশ্বে যুদ্ধের প্রস্তুতি না রাখা আত্মঘাতী বিমান বাহিনীর মহড়ায় প্রধান উপদেষ্টা, সার্বভৌমত্ব রক্ষায় তৎপর থাকার নির্দেশ। রাখাইনে মানবিক করিডোর স্থাপনে 2 সরকারের সম্মতি চায় জাতিসংঘ, অন্তর্বর্তী সরকারের আইনি এখতিয়ার নেই বললেন কায়সার কামাল। এবং নিষেধাজ্ঞা শেষে মাছ ধরায় ব্যস্ত পদ্মা মেঘনা পাড়ের জেলেরা, দীর্ঘদিন পর উৎসবের আমেজ জেলে পাড়ায়। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।